স্যার। এই 42 মার্কের মধ্যে 35 মার্ক পাওয়ার জন্য আপনার প্যাসেজ পড়া লাগবে না। তো আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে পরীক্ষায় প্রশ্ন কমন আসবে না, আপনাকে প্রত্যেকটা টপিক শিখে নিতে হবে। আমরা বোর্ড প্রশ্ন করব, আমরা টেস্ট পেপার সলিউশন করব, উদ্দেশ্য হচ্ছে ওইগুলা শেখার জন্য। ওইগুলো মুখস্থ করে পরীক্ষায় কমন আসবে এই চিন্তা করে না, মনে থাকবে। চিরনি অভিযান বলেন না, চিরনি অভিযান, আমরা এখন চিরনি অভিযান করবো এক কথাই, ঠিক আছে? হ্যাঁ স্যার। মানে এমন কোনো টপিক থাকবে না, এমন কোনো প্রশ্ন থাকবে না যে প্রশ্নের উত্তর আপনার জানা নাই, বুঝছেন নি? পরীক্ষায় কমন আসবে, শোনেন, পরীক্ষায় কমন আসবে এই চিন্তাই আপনারা করবেন না। পরীক্ষায় এগুলা পড়লে কমন আসবে, ওইগুলা পড়লে কমন আসবে, এইটা মাথা থেকে একদম সরাই দিবেন। আপনার চিন্তাটা এমন হবে, কিসের কমন? মঙ্গল গ্রহ থেকে যদি প্রশ্ন করে ওই প্রশ্নের উত্তরও যেন আপনি দিতে পারেন। এইভাবেই এই 4 মাসে প্রিপারেশন নিতে হবে। কথা কি ক্লিয়ার? জি স্যার। নতুন যারা আছেন তাদের জন্য একটা কথা আছে, নতুনদের জন্য, হ্যাঁ, এইটা খুব জরুরি কথা, নাহলে আপনারা একটু বুঝবেন না। নতুনদের জন্য এই কথাটা একটু জরুরি, ভালো করে দেখেন। জি স্যার। আচ্ছা, এটা একটু সবাই বুঝেন, সবাই মিউট করে দেন, দিয়ে এটা একটু বুঝে নেন। 1 নম্বরে আসেন। 1 নম্বরে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। মাল্টিপল চয়েস কোশ্চেন এইটার ক্ষেত্রে কিচ্ছু করার নাই, বাংলা অর্থ ছাড়া এটা হবে না। আপনি যদি আপনার প্যাসেজ যতগুলো আছে সবগুলো মুখস্থ করে ফেলেন, তাও এই যে 7 মার্ক আপনি নিতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই, আছে নাকি? এইটা জাস্ট আপনার ওই ইয়ের সাথে আপনার নলেজ যতটুকু আছে সেই অনুযায়ী একটা প্রশ্নের 4টা উত্তর দেওয়া থাকবে, ওই 4টা উত্তরের মধ্যে যেটা সঠিক সেটা হচ্ছে আপনি পরীক্ষায় লিখলে মার্ক পাবেন, নাহলে পাবেন না। এটার জন্য আমারও কিছু করার নাই, আপনারা যদি সব পড়েন তাও পারবেন না, আবার না পড়লেও পারবেন, এরকম ব্যাপারটা। তো এইটার অপশনটা আমরা ছেড়ে দিলাম, এটা আল্লাহ জানে কি হবে। এবার আসেন অ্যানসারিং কোশ্চেন। এই অ্যানসারিং কোশ্চেনের নিয়ম আছে, অ্যানসারিং কোশ্চেনিং এর নিয়ম আছে। এই নিয়মটা যদি আপনি জানেন তাহলে যে প্যাসেজ আপনি জীবনেও কোনোদিন পড়েননি ওই প্যাসেজের থেকেও আপনি এই অ্যানসারিং কোশ্চেন করতে পারবেন। কথা কি বুঝেছেন? জি স্যার। নতুন জনের জন্য, পুরানরা তো জানেনি, নতুনদের জন্য বলতেছি। আচ্ছা, তাহলে অ্যানসারিং কোশ্চেন আপনি পারবেন যেখান থেকে আসুক। এরপর আসেন ফিলিং গ্যাপ। আপনাদের সেকেন্ড পেপারে ফিলিং গ্যাপ আছে, ওই ফিলিং গ্যাপের নিয়ম অনুযায়ী আপনাদের এই ফিলিং গ্যাপ হবে। আপনি এটা প্যাসেজ থাকে, উপরে একটা প্যাসেজ দেওয়া থাকে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্যাসেজের সাথে এই ফিলিং গ্যাপের কোনো সম্পর্ক থাকে না, হুদাই প্যাসেজটা দেওয়া থাকে। তার মানে আপনি যদি সব প্যাসেজ পড়েন তাও যে এই ফিলিং গ্যাপ পারবেন তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি যদি ফিলিং গ্যাপের নিয়ম জানেন তাহলে আপনি শুধু ফার্স্ট পেপারে প্যাসেজ ফিলিং গ্যাপ না, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে ফিলিং গ্যাপ দুটোই পারবেন। এরপর আসেন ইনফরমেশন ট্রান্সফার। এটা যদি মঙ্গল গ্রহ থেকে আসে তাও পারবেন। এটা প্যাসেজ আপনি কোনোদিন পড়েননি, এরকম প্যাসেজ থেকেও আপনি ইনফরমেশন ট্রান্সফার করতে পারবেন, চোখ বন্ধ করে, 5 মিনিটও টাইম লাগবে না শিখতে। এরপর আসেন সামারি। এই সামারিও যদি মঙ্গল গ্রহ থেকে আসে, যে প্যাসেজই পরীক্ষায় আসুক ওই প্যাসেজের সামারি আপনি এমনি প্রত্যেকটা প্যাসেজের সামারি আপনি নিজে নিজে লিখতে পারবেন। এর জন্য আপনার পূর্বে থেকে কোনো প্যাসেজ পড়ার দরকার হবে না। তাহলে দেখেন এই যে কয় মার্ক হইলো, এই হচ্ছে 10 মার্ক, 5 15 10 25 25 আর 35, টোটাল মার্ক হচ্ছে এই 35 আর 7 কত 42। এই 42 মার্কের মধ্যে 35 মার্ক পাওয়ার জন্য আপনার প্যাসেজ পড়া লাগবে না। এখন আপনার প্রশ্ন করতে পারেন, স্যার আমরা কি প্যাসেজ পড়বো কিনা, মানে প্যাসেজ আমাদের তাহলে কি পড়বা বাদ দিব? প্যাসেজ আপনি চাইলে পড়তে পারেন, তবে প্যাসেজ থেকে প্রশ্ন কমন আসবে এই চিন্তা মাথায় রেখে পড়া যাবে না। প্যাসেজ আপনি পড়বেন কিভাবে শুনেন, যদি পড়েন তাহলে প্যাসেজ পড়বেন, যে গল্পগুলো আপনাদের দেওয়া আছে এই গল্পগুলো পড়বেন, এর বাংলা অর্থ করবেন, ওইখানে যে নতুন নতুন শব্দ পাবেন আপনি, আপনি যে শব্দটা পূর্বে থেকে জানতেন না এই শব্দের অর্থগুলো শিখে নেবেন। যদি আপনি শিখেন তাহলে আপনার দুইটা লাভ হবে। নাম্বার 1, সমস্ত গল্পগুলো আপনি আপনার মাথায় থাকলো, আপনি বুঝে গেলেন এবং শব্দার্থগুলো শিখে গেলেন, এবং এই শব্দার্থগুলো আপনার বিভিন্ন জায়গাতে কাজে লাগবে। আপনার ম্যাচিং সেন্টেন্স করতে গেলে কাজে লাগবে, রিয়ারেঞ্জ করতে গেলে কাজে লাগবে, এই গ্রামার যখন করবেন। আচ্ছা বলেন, একটা শব্দ কি একটা প্যাসেজের জন্য আবিষ্কার হয়েছে, জন্ম হয়েছে? না স্যার। একটা প্যাসেজের মধ্যে যে শব্দটা আছে, ধরেন কোন একটা প্যাসেজের মধ্যে আপনি এই শব্দটা পাইলেন, ধরেন আপনি পাইলেন ভিভিড, ধরেন এই ভিভিড শব্দটা দেখতে পাইলেন, তো এই ভিভিড শব্দটা কি খালি ওই প্যাসেজের জন্যই?
না স্যার। তাহলে ওই না। প্যাসেজ থেকে যখন আপনি এই ভিভিড শব্দটার অর্থ জেনে যাবেন, তাহলে এই ভিভিড শব্দটা যেখানেই আসুক তখন আপনি তার বাংলা অর্থটা বুঝবেন না। তাহলে আপনাদের যে প্যাসেজ গুলো আছে এই প্যাসেজ গুলো থেকে প্রশ্ন কমন আসবে, এই উদ্দেশ্যকে মাথায় রেখে প্যাসেজ পড়ার দরকার নাই, পড়বেন না। প্যাসেজ গুলো শুধু পড়বেন হচ্ছে ওইখানে যে নতুন শব্দগুলো আছে শব্দগুলো শেখার জন্য। প্যাসেজটা যখন পড়বেন, বাংলা অর্থ করবেন, শব্দার্থগুলো জানবেন, ওই শব্দার্থগুলো আপনাদের বিভিন্ন জায়গাতে প্রয়োজন হবে, কাজে লাগবে। কথা কি বুঝেছেন? জি স্যার। আর আপনাদের প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো হবে এই প্রশ্নগুলো আমি আপনাদেরকে শিখাই দেবো, আপনি এমনি পারবেন, প্যাসেজ না পড়লেও পারবেন। এরপরে আসেন এখানে দ্বিতীয় কথা বলি, ম্যাচিং সেন্টেন্স নিয়ম আছে, এটা শিখলে পারবেন, ঠিক আছে? আর আরেকটা কথা আপনাদেরকে এখন বলি, আপনাদের পরীক্ষাতে কিছু কমন আসবে না কিন্তু। 100 মার্কের ধরেন 100 200 মার্কের পরীক্ষা, আপনি সর্বোচ্চ 20 মার্ক কমন পাইতে পারেন ওই বিভিন্ন রাইটিং পার্ট, প্যারাগ্রাফ, কম্পোজিশন, স্টোরি রাইটিং, এইগুলা কমন আসতে পারে, পাইতে পারেন। গ্রামার অংশ কমন পাবেন না। আপনি যদি বিশ্বাস না করেন, আপনি এবার 2025 সালের প্রশ্নগুলো একটু দেখবেন, চেক করবেন এই 2025 সালে যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসছে এইটা ইতিপূর্বে কোনো বছরে আইছে কিনা, তাইলেই আপনার কাছে প্রমাণ হয়ে যাবে। তো আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে পরীক্ষার প্রশ্ন কমন আসবে না, আপনাকে প্রত্যেকটা টপিক শিখে নিতে হবে। শিখে নিলে আপনি সবগুলাই পারবেন। আর যদি আপনি সমস্ত বোর্ড প্রশ্নগুলো মুখস্থ করে ফেলেন তাও লাভ নাই, কারণ কমন আসলে লাভ কি? লাভ আছে? না স্যার। আমরা বোর্ড প্রশ্ন করব, আমরা টেস্ট পেপার সলিউশন করব, উদ্দেশ্য হচ্ছে ওইগুলা শেখার জন্য। ওইগুলো মুখস্থ করে পরীক্ষায় কমন আসবে এই চিন্তা করে না, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তাহলে ম্যাচিং সেন্টেন্সের নিয়ম আছে, এটা নিয়ম শিখে দিলে পারবেন। রিয়ারেঞ্জটা একটু পড়ে নিতে হবে। রিয়ারেঞ্জ হচ্ছে দুই রকম হয়, একটা ব্যক্তিবাচক আর একটা হচ্ছে ব্যক্তিবাচক না, ঘটনা ভিত্তিক। তো ব্যক্তিবাচকটা আসলে এটা সহজ, এটা পারা যায়, বাট ঘটনা ভিত্তিক আসলে ওই ঘটনাটা জানলে ঘটনাটা ধারাবাহিকভাবে সাজাতে হয়, এটা বাংলা অর্থ করে করে করতে হবে। এখানে খুব একটা আমার তেমন এখানে খুব একটা ইয়ে নাই, মানে কি বলে, আমার পক্ষ থেকে খুব একটা সহযোগিতা এই জায়গায় পাবেন না, ঠিক আছে? এরপরে এই যে কোশ্চেন ফ্রম পোয়েম, এখানে আপনাদেরকে শিখাই দেবো, এখন এটা নিয়ে একটু বেশি ক্লাস হবে, এই কোশ্চেন ফ্রম পোয়েম আর কোশ্চেন ফ্রম স্টোরি থেকে। এইটা হচ্ছে আপনাদের ফার্স্ট পেপারে যে 2 নাম্বার আছে না, এই যে অ্যানসারিং কোশ্চেন দেখতেছেন, এইটা যেভাবে উত্তর দিতে হয় এই দুইটা প্রশ্নেরও উত্তর ওইভাবেই দিতে হয়। এটা নিয়ে কয়েকটা বেশি ক্লাস করলে এটা ইজি হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আমাদের এখনকার মিশনটা হচ্ছে আমরা যেদিকে তাকাবো, যে টপিকটা ধরবো, ঠিক আছে, ওই টপিকের, আমি লোকাল ভাষা একটা ব্যবহার করে আপনাদেরকে, আমাদের এলাকায় বলে, হ্যাঁ, যে আমরা যে টপিকটা ধরবো ওর নারী পর্দা পিলি ফেসকো যে যেমনি আছে একদম নারী নক্ষত্র সব আমরা একদম ইয়ে করে ফেলবো, বুঝছেন এই ব্যাপারটা? মানে কোনো কিছু অল্প অল্প না, যেটা ধরবো ওইটার গোষ্ঠী উদ্ধার করে গান ছাড়বো, ঠিক আছে? কমপ্লিটিং স্টোরি, কমপ্লিটিং স্টোরি কিছুটা পড়তে হবে, হ্যাঁ। এমনিতেই হচ্ছে বিভিন্ন ইয়ে গল্প বলে, ওই যে ফ্যাবলস টাইপের স্টোরি, মানে কোন একটা ঐতিহাসিক ঘটনা, মানে শেখ সাদির গল্প, ওই রবার্ট ব্রুসের গল্প, কিং মিডাসের গল্প। এখন এই ফেবলস স্টোরির বাইরে এমনি একটা ঘটনা, ধরেন সুফিয়া নামের একটা স্কুল গার্ল, সে ক্লাস 10-এ পড়ে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ সে একটা অ্যাক্সিডেন্ট দেখতে পেলো, একটা ঘটনা আর কি, এটা কোনো গল্প না, জাস্ট একটা ঘটনা। এই ঘটনাটা আপনি ইচ্ছা মতো সাজাতে পারবেন, এটা বইয়ের সাথে মিল না মিল কোনো ব্যাপার না, বুঝেছেন? আচ্ছা, এরপরে ডায়লগটা আপনারা এমনি লিখতে পারেন। এরপরেও আমি ধরেন আপনাদেরকে বলে দিব, আপনাদের ওই যে রেকর্ড ক্লাসের মধ্যে আছে। এই হচ্ছে ফার্স্ট পেপার। তাহলে ফার্স্ট পেপারে আমাদের কাজটা বুঝতে পেরেছেন? জি স্যার। এবার যদি আপনাদেরকে সেকেন্ড পেপার বলি, সেকেন্ড পেপারের জন্য আপনাদের হচ্ছে এই সব কিছু সুন্দর সুন্দর নিয়ম আছে, যেগুলো আপনার ওই কমন আসবে, কমন পাবেন, বোর্ড প্রশ্ন মুখস্থ করতে হবে, এইসব কিছু না। আপনার এই যে ফিলিং গ্যাপের নিয়ম পাবেন, সাবস্টিটিউশন টেবিল, রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, ট্যাগ কোশ্চেন, সবগুলো সুন্দর সুন্দর নিয়ম আছে। আর এই যে প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, এটার জন্য টেনশন করবেন না, এটা আমি যেভাবে বলে দিব সেভাবে লিখবেন। কিছু প্যারাগ্রাফ পড়বেন আর হচ্ছে কিছু প্যারাগ্রাফ পড়বেন আর কিছু কম্পোজিশন নিজেরা পড়বেন। প্যারাগ্রাফ এবং কম্পোজিশনের শর্ট হ্যান্ড নোট আছে, বাট এই শর্ট হ্যান্ড নোট ব্যবহার করার চেষ্টা করবেন না, মানে চেষ্টা করবেন ব্যবহার না করার জন্য। যেটা আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে এই প্যারাগ্রাফ লেখার এবং কম্পোজিশন লেখার শর্টকাট হ্যান্ড নোট আছে, আপনি একটা প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবেন।
একটা কম্পোজিশন দিয়ে অনেকগুলা কম্পোজিশন লিখতে পারবেন। কিন্তু আমার পরামর্শটা হচ্ছে এইটা ব্যবহার করবেন না। মানে যখন আপনার আর কিছুই করার নেই, ইউ হ্যাভ নাথিং টু ডু, তখন আপনি ফরম্যাট ব্যবহার করবেন প্যারাগ্রাফ আর কম্পোজিশনের। আর আগে আপনার যতদূর সম্ভব কিছু প্যারাগ্রাফ পড়বেন, সেভাবে লিখবেন। কথা কি বুঝেছেন? জি স্যার। শোনেন, আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট 90+ মার্ক পাক। টাইনি টুনি পাস করা স্টুডেন্ট দরকার নাই, বুঝেননি ব্যাপারটা? টাইনি টুনি পাস করা লাগবে না, আপনি এমনি পাস করবেন। ভালো মানে আপনার যদি সবচেয়ে রেজাল্ট খারাপ রেজাল্ট হয়, আপনি কিচ্ছু পারেন না ইংরেজিতে, একদম ড্যাম, আপনার বি গ্রেড রেজাল্ট হবে। শুনি নেন আজকে, আপনি ইংরেজি কিচ্ছু পারেন না, আপনার বি গ্রেড রেজাল্ট হবে ইংরেজিতে, মানে 50-এর উপরে মার্ক পাবেন, 50-এর উপর মার্ক পাবেন। ঠিক আছে? তো কারণ এখানে প্রত্যেকটা অনেক অনেক বিষয় আছে যেগুলো আপনি না পারলেও আপনি পারবেন, সেভাবে শেখানো হবে ইনশাল্লাহ, অসুবিধা নেই। কিন্তু টার্গেট নেন, আপনি টার্গেট নেবেন যে আপনি অবশ্যই যেন 90+ মার্ক নিতে পারেন পরীক্ষাতে, আশাটা থাকবে এই জায়গাতে। হ্যাঁ, আর আপনার আশাই যদি হয় যে আমি পাস করলেই হবে, 50 পাইলেই হবে, এরকম না। আমার টার্গেট 90+ মার্ক নেব, এরপরে আমার চেষ্টা প্রচেষ্টা, পরীক্ষায় লেখা, কপাল সব মিলে যা হয় আর কি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।